স্যার, আপনি কি আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন? আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে প্রতি সপ্তাহে হোটেল রুমে গিয়ে শারীরিক সম্পর্ক করে। আমাকেও তারা বলে আমি এগুলো করতে চাই আপনার সাথে। আমার তো আর বয়ফ্রেন্ড নাই, তাই আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আমার ছাত্রীর এমন কথা শুনে অবাক হলাম। কেবলমাত্র ক্লাস 10-এ পড়ে আর বলতেছে তার সাথে নাকি শারীরিক সম্পর্ক করতে। এটা কিভাবে সম্ভব এগুলো ভাবতেছি। কী হলো স্যার, বলেন, করবেন আমার সাথে শারীরিক সম্পর্ক? এগুলো করলে নাকি খুব মজা পাওয়া যায়। আমি করব আপনার সাথে। এই নিঝুম, তুমি এগুলো কি বলতেছো? আমার ছাত্রীর নাম নিঝুম। তোমাকে কে বলেছে এগুলো? তোমার বান্ধবীরা কি করে না করে সেটা তুমি করবে নাকি? হ্যাঁ, করব স্যার। তাহলে তারা করলে আমিও করব। কেমন মজা আমিও দেখব। এখন আমি করব আপনার সাথে। আপনি করবেন কি না বলেন? এটা কিন্তু মজা করার সময় না। এসব শয়তানি বাদ দিয়ে বই বের করো। না, আপনি বলেন করবেন কি না, না হলে আমি অন্য ছেলের সাথে করব যে আমার সাথে করতে যাবে। কী এক সমস্যায় পড়লাম। ওকে বলতেছি এগুলো করা ঠিক না, আর ও শুনছেই না। কি করি এখন? শোনো, আগে পড়া শেষ করো, তারপর না হয় বলবো। সত্যি তো স্যার? সত্যি। তাড়াতাড়ি বই বের করো। ঠিক আছে, আমি পাশের রুম থেকে বই আনতেছি, আপনি এখানে একটু বসেন। এর ফাঁকে আমার পরিচয়টা দেই। আমি আরিয়ান। আমি ইন্টার 2য় বর্ষের ছাত্র ভালো হওয়ার কারণে পড়ালেখার পাশাপাশি টিউশন করি। প্রতিদিনের মতো আজকেও তাকে পড়াতে এসেছি। বাকিটা তো আপনারা জানেন। আচ্ছা, আপনারাই বলেন, শারীরিক সম্পর্ক করা সম্ভব? তাও আমার ছাত্রীর সাথে? বিয়ের আগে এগুলো করা তো পাপ। কিন্তু আমরা কয়জন এগুলো ভাবি? আমরা অনেক মেয়ের সাথে পাপ করেই বেড়েছি। দিন দিন কত মেয়ে তার সতীত্ব হারাচ্ছে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে। এগুলো মনে মনে ভাবতেছি। স্যার, আমি বই নিয়ে এসেছি, কোনটা আগে বের করব? নিজমের ডাকে আমার হুঁশ ফিরল। গণিত বের করো। আজকে শুধু অঙ্ক করাবো। কালকে যেগুলো করতে বলছি সেগুলো করেছো? জি স্যার। তারপর অঙ্কগুলো দেখলাম ঠিকভাবে করেছে। তাহলে আজকের পড়া শেষ, তুমি বই বন্ধ করো আর আমি যাই। ওকে? কই যান স্যার? আমার সাথে শারীরিক সম্পর্ক করবেন না? না হলে বাবাকে বলে দিব আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন। নিজুম, তুমি এগুলো কি বলো? শোনো, এগুলো বিয়ের আগে করলে আল্লাহ পাপ দেয়, আর এগুলো করা ঠিক না। আর তোমার সেই বয়স হয়নি। এই, আমার বান্ধবীরা করতেছে আর আমার বয়স হয়নি, তাহলে এখন চলেন আমরা বিয়ে করব, তারপর শারীরিক সম্পর্ক করব। আমার কথা শোনো না। আমি কিছু শুনবো না। ঠাস। খুব জেদ ওঠার কারণে থাপ্পড় মেরেছি নিজের গালে। থাপ্পড় মারার কারণে দেখতেছি কান্না করতেছে। কি করলাম এটা আমি? ওর বাবাকে যদি বলে দেয় তাহলে তো আমাকে জেলের ভাত খাওয়াবে। খুব লেগেছে দেখি। কই লেগেছে? আপনি আমাকে টাচ করবেন না। আপনি আমাকে মেরেছেন। আমার বাবাকে বলে দেব আপনি আমাকে মেরেছেন। আমার বাবা আপনাকে জেলে দিবে আমাকে মারার অপরাধে। বাবা মা আমাকে আজ পর্যন্ত একদিনও গায়ে হাত দেয় নাই, আর আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন? প্লিজ তোমার বাবাকে বলো না, নাহলে আমাকে মেরে তক্তা বানাবে। আমার ছাত্রীর বাবা একজন পুলিশ অফিসার, তাই ভয় করতেছে যদি বলে দেয় আমার খবর করে ছাড়বে। না, আমি বাবাকে বলে দিব না। আজকে বাবা বাসায় আসুক আগে। কেমন ছাত্রী ভাই, টিচারকে তো এবার বলো, এমন খারাপ কাজ কি তুমি করবে? কে কি করে না করে তুমি সেটা দেখবে না। ওরা খারাপ কাজ করে করুক, কিন্তু তুমি এগুলো শুনবে না। ওকে স্যার, এগুলো আমি করতে চাইবো না। যাক, থাপ্পড়টা কাজে দিয়েছে। এগুলো করলে আল্লাহ পাপ দিবে। থাপ্পড়টা খুব জোরে লেগেছিল? আপনি খুব পচা স্যার। এত জোরে কেউ ছাত্রীকে মারে? আচ্ছা সরি, এমন আরও হবে না। ভুল করে জোরে মেরে দিছি। দেখতেছি নিঝুমের গালে আমার 5টা আঙ্গুলের দাগ বসেছে। মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে আছে ফর্সা গালে। আবারও সরি, মাফ করেন দাও। আমি মাফ করতে পারি এক শর্তে, যদি মানেন। আবার যে কি জ্বালায় ফেলবে কি ভাবতেছি। আচ্ছা বলে দাও কি সত্য? আপনি প্রতিদিন আমাকে পড়াতে আসার সময় আইসক্রিম নিয়ে আসবেন, আর প্রতিদিন শুক্রবার স্কুল বন্ধের দিন আমাকে ঘুরতে নিয়ে যাইতে হবে। যদি এগুলো মানেন তাহলে মাফ করে দিতে পারি, নাহলে বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরে। ওর বাবা এগুলো সত্য নাকি অন্য কিছু? আইসক্রিম এটা আনা যায়, কিন্তু ছাত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া কেমন দেখায়? মানুষ দেখলে তো খারাপ ভাবে। ভাবছি আর মনে মনে কি করি। কী হলো স্যার? এত ভেবে লাভ নেই। আমার সত্যি রাজি হলে বলেন, আর না হলে বুঝতেই তো পারছেন আপনার কপালে কী আছে। অনেক ভাবার পরে দেখতেছি রাজি না হয় বিপদ বেশি। যদি বলে দেয় তার বাবাকে, তাহলে আমি গেলাম। তাই আর না ভেবে রাজি হলাম। আচ্ছা, আমি রাজি তোমার শর্তে, কিন্তু এগুলো কথা বলো না তোমার কাউকে। ঠিক আছে, বলবো না। আমার শর্তের কথা যেন মনে থাকে। তাহলে আজকে আমি যাই। আমি ওকে, যান। দেখে শুনে যাবেন স্যার।
ঠিক আছে। আমি বসা থেকে উঠে ঘুরে আমার দুইজনকে অবাক, কারণ রুমের দরজার কাছে আন্টি মানে নিজুমের মা দাঁড়িয়েছে। আমি তো ভয়ে শেষ, আমাদের কথাগুলো শুনে ফেলছে নাকি। নিজুম, তোর কি পড়া শেষ? আন্টি: পড়া শেষ হলে তো স্যারকে নাস্তা করাতে নিয়ে আয়। পড়া শেষ মা, আর তুমি যাও, আমি স্যারকে নিয়ে আসছি। আরিয়ান বাবা, তুমি নাস্তা করে যেও। আন্টি, এগুলো কি দরকার ছিল? আর আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। নাস্তা করে তারপর যাবে, ওকে? না হলে তোমার খবর আছে, তোমার আঙ্কেলকে বলে দেবো। কি এক জ্বালা, মা মেয়ে খালি আমাকে আঙ্কেলের ভয় দেখায়, আঙ্কেলকে বেশি ভয় পাই বলে। ঠিক আছে আন্টি, খেয়ে যাব। কী ব্যাপার স্যার, ঘরে এসি আছে, তাও আপনি ঘামছেন? কোনো সমস্যা? শরীর খারাপ করতেছেন কি? আরে না, এমনি ঘামতেছি। আমি মনে করছিলাম আমাদের মাঝে যে কথাগুলো হয়েছে সেগুলো তোমার মা শুনে ফেলেছে। যদি শুনে তাহলে কাল থেকে আর পড়াতে আসতে পারবো না। কেন স্যার? তুমি বুঝবে না। ওকে, থাকো, আমি গেলাম, আর পরে পড়া দিলাম, ঠিকভাবে পড়িও। যাবেন মানে? আম্মুকে বলে শুনেননি আপনাকে নাস্তা করে যেতে হবে, না হলে কিন্তু আম্মু বাবাকে বলে দিবে। ঠিক আছে, তাড়াতাড়ি নাস্তা করে আমাকে বাড়ি যেতে হবে। এখানে যত থাকবো তত আমাকে আরও বিপদে পড়তে হবে। কেন, আপনি কি বিয়ে করছেন নাকি? আমার তো জানা মতে আপনি এখনও বিয়ে করেননি। এখানে আবার বিয়ের কথা কই থেকে আসলো? আর আমি যদি বিয়ে করি তাহলে তোমাকে সবার আগে দাওয়াত দিব। এই যে আমাকে দাওয়াত দিতে, আমি তো স্যার আপনাকেই বিয়ে করবো। হা হা, অন্য কাউকে আপনার ভাগ দিব না। আমি তো আপনাকে সেই প্রথম দিন দেখেই ক্রাশ খেয়েছি। আপনি এখন আমার মন প্রাণ জুড়ে আছেন। আমাকে বাদে যদি অন্য কাউকে বিয়ে করেন তাহলে আপনার খবর আছে। এগুলো কথা কিন্তু মনে মনে ভাবতেছি আর হাসছি। নিজুম: কী হলো, একা একা হাসতেছো কেন? আবার কোথায় হারিয়ে গেলে? কখন থেকে ডাকতেছি, শোনো না? আল্লাহ জানে মাথায় কী চলে। জি স্যার, তো আপনার বাড়িতে তো বউ ও নাই, যদি থাকতো তাহলে কথা ছিল। আর আপনার বাসায় যাওয়ার এত তাড়া কিসের? তুমি বুঝবা না? যদি বুঝে বলেন তাহলে সব বুঝবো স্যার। আন্টির ডাকে শুনতে পেলাম। এই নিজুম, তো স্যারকে নিয়ে আয়। আন্টি: আসতেছি মা, একটু দাঁড়া, একটা অঙ্ক বুঝে নেই, অঙ্কটা বুঝতেছি না। কত বড় মিথ্যুক দেখছেন? ঠিক আছে, তাড়াতাড়ি নিচে। কী ব্যাপার, আগে জানতাম তুমি খুব দুষ্টু, কিন্তু এখন দেখতেছি বিনা কারণে মিথ্যে কথা বলো। কই স্যার, আমি মিথ্যে বললাম কেন? আন্টিকে এখন বললে কেন যে অঙ্ক বুঝে নিচ্ছ? কিন্তু আমরা তো বসে গল্প করতেছি। হ্যাঁ, আপনি একটু বেশি বলেন কেন? আর কোনো কথা না বলে চলো, নাস্তা করে মা ডাকতেছে। দুইজনে দুইতলা থেকে নিচে আসলাম। বাবা: আরিয়ান, এখানে বসো। আন্টি সেখানে বসতে বললো, সেখানে বসলাম। আর আমার সামনের চেয়ারে বসে আছে নিজুম, ঠিক আমার সোজাসুজি। ওর দিকে তাকাতেই আমাকে অবাক করে দিয়ে চোখ টিপে হাসতেছে। কি আজব মেরে মাইরি, সেও মরবে আমাকেও মারবে। স্যার, এর সাথে এমন কেউ মজা করে? তো বাবা, নাস্তা করবে না, ভাত খাবে? আন্টি: ভাত খাবো না এখন, নাস্তা দিন আন্টি, ভাত বাসায় গিয়ে খাবো। নাস্তা? না মা, স্যারকে ভাত দাও। আজকে প্রথম আমাদের বাসায় খাচ্ছে। এই মেয়ে মনে হচ্ছে আজ আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হতে যাচ্ছে, ঠিক এই মেয়ের জ্বালায় যেতে পারছি না। না আন্টি, আমি ভাত কথা শেষ করতে না পারে দেখতেই আমার প্লেটে ভাত তরকারি দিয়ে দিয়েছে। কী আর করার, খাইতে হবে দেখতেছি। প্লেটে আমার সবচেয়ে খাবার দিয়েছে, এগুলো হলো, আর কিছু চাই না। হা হা, মনে হচ্ছে আমি এইবারে জামাই, যেভাবে জামাই আদর করতেছে। খাওয়া শুরু করলাম, কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন আমার খাওয়া শেষের পথে আমার পায়ে কিসের গুঁতা লাগতেছে, আর আমি ব্যথা পেয়ে করে উঠলাম। কী হয়েছে বাবা, এমন করতেছে কেন? আন্টি: কিছু না আন্টি, যদি বলি তাহলে তো লজ্জায় পড়ে যাব। নিজের দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি হাসছে। এখন বুঝতে পারলাম এটা ওর কাজ। ওকে বাবা, খাও। আন্টি খাওয়া শেষ করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে যখন গেট দিয়ে বাইরে হব, তখন পেছন থেকে নিজুম ডাক দিল: স্যার, মনে আছে তো আমার শর্তের কথা? কালকে থেকে যেন পালন করা হয়। নিজুম: মনে আছে। ঠিক আছে, এইবার যান, আর কালকে একটু তাড়াতাড়ি আইসক্রিম নিয়ে আসবেন। ওকে। তারপর আমি বাসা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছি। আমার ছাত্রীর বাসা থেকে আমার বাসা 10 থেকে 15 মিনিটের রাস্তা হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছি। কী রে বাবা, আজকে আসতে এত দেরি হলো যে? মা: আর বলো না, আমার ছাত্রী মা না খেয়ে ছাড়তেই চাইছিল না, তাই খেয়ে আসলাম, এত দেরি হলো। ও আচ্ছা মা, তাহলে আমি রুমে যাচ্ছি, একটু রেস্ট নেব। ওকে, যা তাহলে। আর কি খাবি তুই বাবা? না মা, কিছু খাবো না। আমি রুমে এসে বিছানার শরীরটা এলিয়ে দিলাম। সন্ধ্যা 7টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি অবাক, কারণ সন্ধ্যা 7টা বাজতেছে, কিন্তু কেউ আমাকে ডাকে নেই। তাই আম্মুকে ডাক দিলাম। মা, ওমা, কই তুমি? আমি রান্নাঘরে। কেন রে, কী হয়েছে? রান্নাঘর থেকে কথা বলতেছে। আমি আম্মুর কাছে গেলাম। তুমি আমাকে আজকে ঘুম থেকে ডাকো নাই কেন? এমনি। আর আমি মনে করছিলাম টিউশন করে এসে তুই টায়ার্ড, তাই ডাকি নেই।
ঠিক আছে, এখন খাইতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুই টেবিলে গিয়ে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ওকে মা, তাড়াতাড়ি করো। মা আমাকে খাবার দিল, খেয়ে আবার রুমে আসলাম। ভাবলাম অনেক দিন হলো ফেসবুকে ঢোকা হয় না, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করতেছি, একটা অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিতেছে। ভাবতেছি এটা আবার কে, কী করব আমি? আবার অচেনা নাম্বার থেকে ফোন ধরি না বলে ভুল হবে, তবে খুব কম ধরি। কয়েকবার কল দেওয়ার পর ধরলাম। কল রিসিভ করার সাথে সাথে একটা মেয়ে মিষ্টি কণ্ঠে বলে উঠলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেয়েটা, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি? আমি অচেনা মানুষকে জিজ্ঞাসা করি না, আর মেয়েদেরকে তো এক্কেবারে না। তো এবার বলেন কে আপনি, আর আমাকে কেন ফোন দিয়েছেন? আপনাকে ফোন দিয়েছি আপনার সাথে প্রেম করার জন্য। আপনি আমার সাথে প্রেম করবেন? আরে আজব মানুষ তো। আপনি চেনা নাই জানা নেই বলতেছেন প্রেম করব। আপনার পরিচয় দেন, না হলে ফোন রাখলাম। আপনার সাথে প্রেম করার শখ নেই। না না, ফোন রাখবেন না, আমি পরিচয় দিচ্ছি। আমি আপনার ছাত্রী নিজুম। কি ছাত্রী ভাই আমার? আমাকে আবার আমার বাসায়ও ভালোভাবে থাকতে দেবে না? এত দুষ্টু হলে হয়? কপাল খারাপ থাকলে যা হয় আর কি। কী হলো স্যার, কথা বললেন না যে? কোথায় হারিয়ে গেলেন? আমার কথা শুনে ভয় পেলেন নাকি? বলো। আর তোমাকে ভয় পাবো কেন? ভয় না পেলে কথা বলেন না কেন? বলতেছি তো। তুমি তো সেই দিন অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলে, এখন আবার এটা কার নাম্বার? এটা আম্মুর নাম্বার। আর সেদিন যেটা নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম ওটা আমার নাম্বার। ও, কালকের কথা মনে আছে তো? কিসের কথা? আমার মনে আছে ও কিসের কথা বলতেছে। ওকে রাগানোর জন্য এমনটা বললাম। কেন, আমার সত্যের কথা ভুলে গেলেন? কিসের সত্য, আর কি ভুলার কথা বলতেছো? ঠিক আছে, কালকে খালি আপনি আমাদের বাড়িতে আসেন, তারপর দেখতে পারবেন। এবার মনে হয় খুব রেগে গেছে। নিজুম শোনো, এই যে ফোনটা কেটে দিল। সরি বলার জন্য আমি ফোনটা কয়েকবার দিলাম, কিন্তু ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছে। মজা করতে গিয়ে ঝামেলা করে ফেললাম। কালকে আমার কপালে শনি মঙ্গল দুটোই আছে, এটা যদি আমি শিওর। কালকে আল্লাহই আমাকে বাঁচাইবে। আর কিছু না ভেবে ফোনটা পাশে রেখে ঘুমাই। সকাল ঠিক 7টার সময় উঠলাম, কারণ ফোনে অ্যালার্ম দেওয়া ছিল। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে নিজুমকে পড়াতে যেতে হবে। আগে তাকে সন্ধ্যার দিকে পড়াতে যেতাম, এখন সকালে পড়াতে হবে। আপনাদের সাথে কথা বলতে 4:30 বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। মা, নাস্তা দাও, তাড়াতাড়ি যাচ্ছি। ব্যাস, এত তাড়া কিসের? মা নাস্তা দিল। টিউশনি করতে যেতে হবে। ও, কিন্তু আস্তে খা, গলায় আটকে যাবে তো। কিচ্ছু হবে না। আমি তাড়াতাড়ি নাস্তা করে মাকে বলে বেরিয়ে পড়লাম। মা, আমি গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। ঠিক আছে মা। কিছুক্ষণ রাস্তা দাঁড়িয়ে থাকলাম রিক্সার জন্য। দেখতেছি একটা রিক্সাও আসতেছে না। হাত ঘড়িতে টাইম দেখি 7:45, আর মাত্র 15 মিনিট আছে। হাঁটা ধরলাম। কিছু তো দিচ্ছে, একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম। 2টো আইসক্রিম নিলাম, না নিলে আমাকে কিনা কেউ করবে আল্লাহ ভালো জানে। তার উপর রাতের দেওয়া হুমকির ভয়ে আইসক্রিম নিয়ে রাগ ভাঙাতে হবে। আর এর মধ্যে একটা রিক্সা পেয়ে গেলাম, আর নিজুমদের বাসার সামনে চলে এলাম। বাসার সামনে এসে মনে পড়লো গতকাল ফোনে মজা করতে গিয়ে রাগিয়ে দিচ্ছি। আজ আবার কি হবে তা নিয়ে ভাবনায় পড়লাম। যা হবার হবে, পড়াতে তো হবে। মনে শক্তি নিয়ে দরজার কলিং বেল দিতে সাথে সাথে দরজা খুলে গেল, আর দরজার সামনে দাঁড়িয়ে আছে নিজুম। ওর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। নিজুম শাড়ি পরেছে, তাও আবার নীল রঙের। নীল রং আমার সবচেয়ে পছন্দ। তার উপর হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। মনে খটকা লাগলো, ও হঠাৎ শাড়ি পরছে কেন? আগে তো কোনোদিন শাড়ি পরতে দেখিনি। কি দেখেন স্যার? হা করে। মুখে মশা ঢুকবে তো? মুখ বন্ধ করে। নিজুম, পড়ি দেখি, নীল পড়ি। কি বলতেছে আমি নিজেও জানি না। আপনি এখানে পড়ি কোথায় পেলেন? আমি আর আপনি ছাড়া এখানে তো কেউ নেই। আপনি পাগল হলেন নাকি? ওর কথা ধ্যান ভাঙলো। আমি কাকে কি বলতেছি? এটা কি বললাম? স্যার, আপনি এখানে দাঁড়িয়ে থেকে পড়ি দেখবেন নাকি ভিতরে আসবেন? ও সরি, ভিতরে চলো। তাড়াতাড়ি কেটে পড়াই ভালো, নাহলে এখানে আমাকে দাঁড়া করিয়ে রেখে খালি প্রশ্ন করবে। ঠিক আছে স্যার, আসুন। স্যার, আপনি পড়ার রুমে গিয়ে বসেন, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে যাও, আর তাড়াতাড়ি এসো। নিজুম কোথায় গেল, আর আমি পড়ার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। পকেট দেখলাম আইসক্রিমগুলো এখনও আছে, ওকে দেওয়াই হয়নি। ভাবতেছি পড়তে আসলে দিব। স্যার, আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে, আর আমার আইসক্রিম দেন। পড়ার রুমে এসে এক নিঃশ্বাসে বলে দিল ওগুলো। আইসক্রিম তো আমি আনিনি, আমার তো মনে ছিল না। মুখে একটু চিন্তিত ভাব নিয়ে, কি আপনি আইসক্রিম আনেননি? আমার শর্তের কথা মনে ছিল না? আমার শর্ত না মানলে কিন্তু বাবাকে বলে দিব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন। না, আর মিথ্যে বলা যাবে না। দেখতেছি পানি অনেক দূর চলে যাবে, পরে আমি নিজেই ফেঁসে যাব। তাই তাকে আইসক্রিম দিলাম। আপনি এত বড় মিথ্যে কথা বললেন কেন? আপনি আইসক্রিম এনেছেন, তাও আমাকে বলতেছেন আনেন নাই।
আপনি আমাকে রাগালেন কেন? তুমি কি জানো তুমি কত কিউট দেখতে? একটু পাম দেওয়ার চেষ্টা করলাম। শুনেছি মেয়েদের প্রশংসা করলে মেয়েরা লুচির মতো ফুলে। রাগ ভাঙানোর ফর্মুলা হিসেবে একটু চেষ্টা করলাম আর কি। বাস্তবে এর কিছুই করি না, কারণ এমন সুযোগ হয়নি। আর মেয়েদের থেকে আমি অনেক 100 গুণ দূরে থাকি। কি বললেন? আর একবার বলে দেখি। পাম কাজে হয়নি। কিছু না, বই বের করো। কথা ঘুরানোর চেষ্টা করছি। আর আন্টিকে দেখতেছি না, কোথায় যেন গেছে। আম্মু আজকে বাসায় নেই। কোথায় গেছে? খালার বাসায়। খালাকে দেখতে বিকালে আসবে। ও, তো স্যার বলেন না আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? ভালো? শুধু ভালো না অনেক ভালো? ভাবতেছি আজ আর পড়াবো না, কারণ ওর মতিগতি ভালো ঠেকছে না। বাসায় কেউ নেই, ও শুধু ও আর আমি। খারাপ কিছু হতে পারে, বলা তো আর যায় না। শয়তান তো আমাদের পিছনে আঠার মতো লেগে আছে। কখন মতিগতি পাল্টে যায় বলা যায় না। আগে ভাগে এখান থেকে কেটে পড়তে হবে। কী ভাবতেছেন স্যার? কিছু না। শোনো, আজকে তোমাকে পড়াতে পারবো না। কেন স্যার? আমার একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে, আমাকে সেখানে যেতে হবে। আমি তাহলে আজকে আসি? না, আপনি যেতে পারবেন না। আমি আপনার জন্য আজকে খালার বাসায় যাইনি, আবার আপনার জন্যই শাড়ি পরলাম, আর আপনি চলে যেতে চাইছেন? আর হ্যাঁ, আপনি যদি এখান থেকে এক পা সামনে বাড়ান তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেমন জানলায় পড়লাম, যেভাবে রেগে যাচ্ছে মনে হচ্ছে সত্যি সত্যি হাত পা ভেঙে দেবে এই গুন্ডি মাইয়া। আর শোনো, আমাকে যেতেই হবে, তুমি বোঝার চেষ্টা করো, খুব জরুরি কাজ। আমাকে ফোন করলে তো আর আসতাম না আজকে তোমাকে পড়াতে। আর আমি কি তোমাকে শাড়ি পরতে বলছি? না, কিন্তু আমি পরেছি আপনার পছন্দের নীল রং, তাই নীল শাড়ি পরেছি। তুমি আমার জন্য কেন শাড়ি পরবে? কারণ কারণ কি বলে আটকে গেল। না, কিছু না। ঠিক আছে, আমি গেলাম, তুমি থাকো, আজকে পড়াবো না। প্লিজ স্যার, আপনি যাবেন না, না হলে বাসায় আমাকে একা থাকতে হবে, আর আমি একা থাকতে পারবো না। না থাকতে আমি থাকতে পারবো না। তুমি তোমার আম্মুকে বলো তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে। স্যার, একটু কথা বলি? বলো। অনুমতি নেওয়ার কী আছে? আপনি কি আমার কথা বোঝেন না? কেন একটা মেয়ে একটা ছেলের জন্য তার পছন্দের কাপড় কেনে? না, আমি কিছু বুঝি না। ও কি বোঝাতে চাচ্ছে সম্পূর্ণ বুঝতে পারছি। আমি তো আর নাদান বাচ্চা নই, বা ফিডার খাই না, বুঝতে পারি না। কিন্তু ও যা বোঝাতে চাচ্ছে তা আমার পক্ষে সম্ভব না। সত্যি কি বোঝেন না আপনি? আমি কি বোঝাতে চাচ্ছি, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকছেন? আরে না, তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতেছি না। সোজাসুজি বলো তো কী বলতে চাচ্ছ। ঠিক আছে, বলতেছি। আমি আমি কি বলো? আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। আমি আপনাকে ভালোবাসি স্যার, এটা শোনার বাকি ছিল। কবে থেকে? শেষ প্রথম দিন থেকে, যেদিন আপনি আমাকে পড়াতে আসেন। আচ্ছা, আগে বলো তুমি কোন ক্লাসে পড়ো? কেন, আপনি তো জানেন। জানি, তারপর তুমি বলো। কেন, 10ম শ্রেণীতে? আচ্ছা, ভালোবাসার মানে বুঝো? কেন, আপনি আমাকে ভালোবাসবেন আর আমি আপনাকে ভালোবাসবো, এটাই তো ভালোবাসা। না, এটা ভালোবাসা না, এটা ভালো লাগা, ভালোবাসা নয়। ভালোবাসা তৈরি হয় একটা সুন্দর মন থেকে, আর ভালো লাগা কিছুদিনের জন্য। আর এখন তুমি ছোট, এগুলো করার ভালো না। বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম, আর আমি এত কিছু বুঝি না। আমি জানি আপনাকে ভালোবাসি। আমি যেখানেই যাই সেখানে আপনাকে দেখতে পাই, পড়তে গেলেও আপনার কথা মনে পড়ে। এটাই কি ভালোবাসা না? আমি আপনাকে সত্যি ভালোবাসি। শোনো, আমি গেলাম। ওকে, ভালো থেকো। না, আপনি আমার কথার উত্তর দেন, আমাকে ভালোবাসবেন কি না? শোনো, আমি এগুলো করতে পারবো না। তুমি হচ্ছ বড় লোকের মেয়ে, আর আমি সাধারণ পরিবারের মেয়ে। এটা কখনো মেনে নিবে না। আমার আমার সামনে এইচএসসি পরীক্ষা, আর তোমারও এসএসসি। তাই এগুলো চিন্তা বাদ দিয়ে লেখাপড়ায় মন দাও। না, আমি অত কিছু জানি না। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি নিজের ক্ষতি করব বলে দিলাম। দেখতেছি নিজম তার লিমিট ক্রস করতেছে। এত বোঝাচ্ছি বুঝতেছে না, তাই রাগের মাথায় কয়েকটা থাপ্পড় মেরে দিলাম। আপনি আজও মারলেন? কান্না করতে করতে বলতেছে। তো কি করতে বলছো? তুমি তোমার লিমিট ক্রস করতেছো। আমরা আমরা দুজনের সম্পর্কে জড়ানোর পরিবর্তে সময় কী হবে একবার ভেবে দেখছো? কী হবে স্যার? তুমি হচ্ছে এই দেশের একজন নামকরা পুলিশ অফিসারের মেয়ে, আর আমি একজন সাধারণ পরিবারের মেয়ে। আমরা দুইজন দুইজনের সাথে সম্পর্ক জড়ানোর পর কোনো দিন তোমার বাবা মা জানতে পারবে। তখন কী হবে জানো? তোমার বাবা হয় আমাকে জেলে দিবে, না হলে এই এলাকা ছাড়তে হবে। এখন আমার পড়ালেখার কী হবে? শেষ করতে পারবো না। আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো না। তখন আমার কি হবে? আর সেই সম্পর্কের ভবিষ্যৎ নেই। সেই সম্পর্ক না জড়ানোই ভালো। তাই আমি এই সম্পর্ক তৈরি হওয়ার আগে শেষ করতে চাইছি। এখন তুমি কি করবে সেটা তোমার উপর নির্ভর করবে। আর যদি বলো টিউশন না করতে, তাও আমার কোনো দুঃখ নেই। কাল থেকে আর আসবো না। চলি, ভালো থেকো।
মনে হয় খুব বেশি বলে ফেলেছি, আমার কথা কষ্ট পেয়েছে মনে হয়, কান্না করতে চোখগুলো লাল করে ফেলছে। আজ থাপ্পড় মারাটা ঠিক হয়নি, যদি ওর গালে দাগগুলো দেখতে পায় তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে। এসব ভাবতেছি আর রাস্তা দিয়ে হাঁটতেছি, ওইদিকে নিজে ভাবতেছে স্যার আপনি যতই কিছু বলেন না কেন আমি তো আপনাকেই বিয়ে করব। আজ যাই হোক এই জীবনে আপনাকে ছাড়ছি না। কালকে খালি আপনি আসেন, বোঝাবো মজা কাকে বলে। খুব শখ হয়েছে না আপনার আমাকে টিউশন না করানো, তাই না? এই নিজম কী জিনিস তা কালকে হাড়ে হাড়ে টের পাবেন। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে তো আমি অবাক, দরজার সামনে মা বাবা দাঁড়িয়েছে। কিরে নিজম এমন করে কী দেখছিস, আমাদের কখনো দেখিস না? আম্মু: আরে না, তোমাদের তো রাতে আসার কথা ছিল। আর বলিস না, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আর না গিয়ে ঘুরে আসলাম। ও, তোর চোখ লাল হয়ে গেছে কেন, কান্না করছিস নাকি? মা: আরে না, কান্না করবো কেন, কী যেন পড়েছে। তোমরা মামে কি দরজায় দাঁড় করে রাখবে নাকি আমি ভেতরে যেতে দিবে? বাবা: আসো ভেতরে আসো। তো স্যার পড়াতে আসে নাই আজকে? আম্মু: মা এসেছিল, কী জন্য জরুরি কাজ আছে তাই চলে গেল ও। তারপর তারা তাদের রুমে গেল। এই ফাঁকে স্যারের সাথে একটু মজা করি, যেই ভাবা সেই কাজ। আই লাভ ইউ স্যার। এখন আপনি কোথায় আছেন, বাসায় পৌঁছেছেন নাকি রাস্তায়? মোবাইলে টুংটাং শব্দে মোবাইলটা পকেট থেকে হাতে নিলাম। মেসেজ দেখে তো আমি অবাক। এতক্ষণ আমি ওকে বুঝিয়ে আসলাম, আর এই অবুঝ ছাত্রীকে নিয়ে কি করব বলুন তো? এর জ্বালায় তো আর নাও খাওয়া ঘুম সব হারাম হয়ে গেল। কি ফাজিল সত্যি আমার ছাত্রী। এই মেয়েকে যে বিয়ে করবে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। এবার আবার ফোন দিয়েছে, মেসেজের উত্তর না দেওয়ায়। ফোনটা রিসিভ করতেই আবার সেই পুরনো কথা, আই লাভ ইউ স্যার। ফাজলামি বাদ দিয়ে কী বলবে বলো, ফোন দিয়েছো কেন? প্রেম করার জন্য ফোন দিয়েছি। কি করো বাবু? দেখছেন কত বড় ফাজিল। এই, আমি কি আরও বাবু না? আর স্যারকে কেউ এগুলো বলে? কেউ না বললেও আমি বলি। আমি ফোনটা কেটে দিব আর যদি ফাজলামি করো। ঠিক আছে, আর করবো না। এবার বলেন কোথায় আছেন এখন? আমি এখন রাস্তায়। কেন, এখনও বাসায় পৌঁছেনি? কাছাকাছি আছি। ওকে যান, তারপর কালকে আমাকে পড়াতে আসবেন। আজ যদি না আসেন তাহলে আপনার বাসায় গিয়ে হামলাও করব। কত বড় হুমকি! কি কি বললে তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি আবার কবে তোমাকে বিয়ে করলাম? মাথা মনে হয় পুরোটাই খারাপ হচ্ছে। করেন নাই, কিন্তু যদি কালকে পড়াতে না আসেন তাহলে বলতেও পারি এসব ছোটোখাটো মিথ্যে বলা কোনো ব্যাপারই না। কত বড় মিথ্যুক তা তো বুঝতেই পারছি। ঠিক আছে যাব, কিন্তু ওগুলো কাউকে বলবে না প্লিজ। তোমার একটা মিথ্যে কথায় আমার জীবন চলে যাবে, তোমার বাবা গুলি খেয়ে। ঠিক আছে, কালকে তাড়াতাড়ি আসবেন আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। ওকে পুরো আইসক্রিমের দোকান গিয়ে দিয়ে এলো, তাও মিথ্যে বলবে। মিথ্যে বললাম কারণ টাকা তো বেশি নেই আমার কাছে। ফের দোকানের সব আইসক্রিম নিয়ে যেতে চাচ্ছি না। আপনাকে দোকানে সব আইসক্রিম আনতে হবে না, আপনি শুধু দুটো করে আইসক্রিম আনবেন। ঠিক আছে। অবুঝ হলেও স্যারের দুঃখ বুঝে এটাই অনেক। তাহলে এখন ফোন রাখলাম, আম্মু ডাকতেছে। ওকে যাও। আরও কিছু রাস্তা হাঁটার পর বাসায় আসলাম। বাসায় এসে প্রতিদিনের মতো আজও খাবার খেয়ে রেস্ট নিচ্ছি আর ভাবতেছি একটু পড়তে বসি। বই খুলে বসে আছি প্রায় 15 মিনিটের মতো, কিন্তু পড়াতে মন বসছে না। অনেক দিন ধরে বই নিয়ে পড়তে বসে নেই, তাই আর কি করার, বই পড়া বাদ দিয়ে ভাবতেছি একটু ঘুমানো দরকার। পড়াতে মন না বসলে তো আর পড়া হবে না। এখন ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠলাম আম্মুর ডাকে, গোসল করে নামাজে যা। আম্মু: মা কখন আজান দিয়েছে? একটু আগে। তুই গোসল করে তাড়াতাড়ি মসজিদে যা। ওকে যাচ্ছি। গোসল করে নামাজ পড়তে যাইতেছি আর ভাবতেছি জীবনে আমার অনেক পাপ করলাম, কিন্তু তাও আমরা আল্লাহকে ভয় করতেছি না। কারণ কি? শুধু শুধু পাপের ভারটা দেখতেছি। খেলতেছি ভালোবাসার নামে দর্শনের লীলা। এটাই কি আমাদের ইসলাম? না, এটা হচ্ছে ইসলামের বিপরীত। ইসলাম বলে পর্দা করো, কিন্তু আমরা দিন দিন ভাবতেছি কত শর্ট শর্ট কাপড় পরতে লাগবে, মানুষ আমাকে দেখবে। এগুলো করে কী লাভ? আমাদের কিছু লাভ নেই, বরং আমাদের ক্ষতি। একদিন সবাইকে মরতে হবে, কিন্তু মরার পরে আল্লাহকে কি জবাব দেব? কিছুই দিতে পারবো না। যেতে হবে জাহান্নামে। আমারও তো এটা চাই না। আমরা তো চাই চিরশান্তির স্থান জান্নাত। সেটা পেতে নামাজ পড়তে, খারাপ কাজ থেকে বিরত থাকবে। অনেক কিছু ভেবে ফেলেছি। এদিকে নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে গেলাম। নামাজ শেষ করে মসজিদের গেট দিয়ে বাইরেতে বন্ধুর সাথে দেখা, তার সাথে কথা বলতে বলতে আবার বাসায় আসলাম। মা ভাত দাও, খুব খিদে লাগছে। ওকে বস, আমি খাবার নিয়ে আসতেছি। খাবার খেয়ে রুমে আসলাম। ভাবলাম একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ডাটা অন করার সাথে সাথে কতগুলো নোটিফিকেশন, সাথে দেখতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে একটা মেয়ের আইডি থেকে। অ্যাকসেপ্ট করবো কি না ভাবতেছি। আগেই বলছি মেয়েদের কাছ থেকে গুনে গুনে 100 হাত দূরে থেকে এই আইডি থেকে মেসেজও দিয়েছি। মেসেজে এমন ছিল, আসসালামু আলাইকুম। ও হ্যালো, কথা বলেন না কেন? আরে আপনার এত ভাব কেন?
অনেক কিছুই বলেছি, তাই উত্তর দিলাম ওয়ালাইকুম সালাম, কে সাথে সাথে রিপ্লাই কেমন আছেন আর আপনার এত ভাব কেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আবার কখন আপনাকে ভাব দেখালাম? আমি মেসেজ দিয়েছি গতকাল, আর মেসেজে রিপ্লাই দিচ্ছেন না আজকে। আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন না একটু? ও ফেসবুকে গতকাল আসেনি তাই উত্তর দেওয়া হয়নি। একটু দাঁড়ান, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করলাম আর হ্যাঁ বলে বসে আছি, কষ্ট করে দাঁড়াতে পারবো না। এই মেয়ে তো দেখি ফাজিলের ফাজিল, আমার চেয়ে 3 ধাপ এগিয়ে আছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, কিছুক্ষণ পর আবার সেই আইডি থেকে মেসেজ, ধন্যবাদ আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য, ইটস ওকে। তা কী করেন এখন মেয়েটা? এই তো আপনার সাথে কথা বলছে আপনি, আমিও বসে আছি এবং আপনার সাথে চ্যাট করছি। এভাবে কুশল বিনিময়ের সে আরও অনেক কথা হলো সেই মেয়েটার সাথে, তার সাথে ভালো সম্পর্ক তৈরি হলো। আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না। বিকাল হয়ে গেছে তাই মেয়েকে বললাম, ওকে বাই, ভালো থাকবেন। আমি, কেন খুব ব্যস্ত নাকি? হ্যাঁ এমনি ভালো লাগছে না, আমার তো আপনার সাথে কথা বলতে ভালোই লাগতেছে। তোর ভালো লাগলে হইবে ছেমনি, আমার তো ভালো লাগছে না মনে মনে, পরের কথা পরে হবে। এই বলে ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে দিচ্ছি। বিকেলবেলা একটু খেলতে বাইরে পেলাম। সামনে বাড়ির সামনে বিশাল বড় মাঠ আছে, সেখানে প্রতিদিন খেলা হয়। মাঝে মধ্যে বিকেলে খেলা দেখতে যাই, আজ খেলা পারি না। খেলা দেখে মাগরিবের আজান পড়ে বাসায় আসলাম। আরিয়ান তুই আর পড়তে বসিস না কেন? কলেজ বন্ধ হওয়ার পর থেকে একদিনও পড়তে বসিস নেই, এখন গিয়ে পড়তে বসে। আম্মু, সোজা রুমে আসলাম, কিছু বললাম না, কারণ কলেজ বন্ধ হওয়ার পর থেকে পড়তে বসি নেই, তাই আবার বইটা খুলে পড়তেছি। পড়াতে তো মন নাই, খালি বই খুলে বসে আছি, না হলে আবার মা বকা দেবে। তারপর এশার আজান, মসজিদে যাচ্ছি নামাজ আদায় করতে। নামাজ পড়ে বাসায় এসে দেখি মা খাবার টেবিলে খাবার দিচ্ছে। ভেতরে ঢুকে মা বলে উঠল, আরিয়ান খাবার খেয়ে একেবারে রুমে যা। আম্মু, মা দাও, তাহলে বাস্তবে অত তাড়াতাড়ি খাবার খাই না। খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি, রাতে ফেসবুকে গেলাম না, ঘুমাই গেলাম। প্রতিদিনের মতো 7টায় ঘুম থেকে উঠে নাস্তা করে নিজুমদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিজুমদের বাসায় আসার সময় ঠিক 7:55-তে আসলাম, আরও 5 মিনিট টাইম আছে। ওদের বাসায় কলিং বেল চাপ দিলাম, তারপর 3বার দেওয়ার পর একটা অচেনা মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটাকে থেকে অবাক হই, কারণ এই মেয়েকে আগে কখনো এই বাড়িতে দেখিনি। মেয়েটার পরনে কালো রঙের একটা 3 পিস আর চোখে চশমা। মেয়েটা মোটামুটি সুন্দরী, কিন্তু কানা তো কানাই। এই যে মিস্টার, কে আপনি? মেয়েটা, আপনি কে? আর আপনাকে তো এই বাড়িতে দেখিনি। উল্টে আমি প্রশ্ন করলাম, আমি যেই হই, কিন্তু আপনি কে? আর এত সকালে এই বাসায়, চোর নাকি? আরে আমি কেন চোর হতে যাবো? আমি একজন ভদ্র ছেলে, দেখেই বোঝা যাচ্ছে কত ভদ্র। মনে হয় কখনো মেয়ে মানুষ দেখেন নেই এই জীবনে। মেয়ে মানুষ দেখি নেই মানে কি বুঝতে চেয়েছেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তাহলে আমার দিকে ওভাবে তাকিয়েছেন কেন? এই মেয়ে তো দেখি খালি প্রশ্ন করে, কখন? কখন মানে একটু আগে। কী হয়েছে রে আপু? কার সাথে কথা বলছে? কার সাথে এত ঝগড়া করতেছে? নিজুম, দেখ তো নিজুম কে ছেলেটা, দেখে তো মনে হচ্ছে চোরটোর হবে। কি মেরে ভাই, ভালো মানুষকে চোর বলে? কোথায় দেখি, সরো তো আপু। আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। আপু এটা আমার স্যার, আমাকে প্রাইভেট পড়ে, আর তুমি তাকে চোর বলছো? নিজুম, তোর স্যার এটা আমাকে আগে বলবে না? আর তোর স্যার তো দেখছি খুব একটা লুচ্চা, মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতে পারে না, এখন আবার লুচ্চা বানায় দিছে, মান ইজ্জতে 12টা বাজায় দিছে। চুপ করো তো আপু। মনে রাগ হয়, নিজুম রাগ করতেছে, চোখগুলো লাল হয়ে গেছে, আমার দিকে তাকিয়েছে, মনে হচ্ছে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। আমি ওর দিকে তাকিয়ে ঢোক গেছি। স্যার আপনি রুমে আসুন। আমি সাথে সাথে পড়ার রুমে চলে গেলাম। নিজুমও আমার পিছন পিছন আসতে লাগলো। নিজুম তার বোনকে বলল, আপু তুমি রুমে যাও, আমি পড়তে বসছি, স্যার আসছে। ওকে যাও। কেমন আছো? আমি ও কথা বলতেছি না, রেগে আছে। কী হলো নিজুম, কেমন আছো বললে না যে? তুমি কি কোনো কারণে রেগে আছো? এই নাও তোমার আইসক্রিম, রাগ ভাঙানোর ফর্মুলা। কিছু বলতেছি না। কী হলো, আইসক্রিম নাও। ঠান্ডা গলে গেলে তো আইসক্রিম ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি নেওয়ার জন্যই বলা। আইসক্রিম নিল, কিন্তু কথা বলতেছে না। বই বের করো। বই বের না করে চুপ করে বসেছে। আবারও ওকে জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? আপনি এত খারাপ কেন চোখ রঙে? আমি আবার কী করলাম? আপনি আমার বোনের দিকে তাকিয়েছিলেন কেন? আপনাকে ও খারাপ বললো কেন? ও এই কথা, আমি তো তোমার বোনকে চিনি না, আর ওনার কোনো দিন দেখি নেই, তাই একটু তাকাইছিলাম। দেখেন নাই বলে আপনি ওর দিকে চেয়ে থাকবেন? আমার চেয়ে আপু কি বেশি সুন্দরী? আমি কি ওর চেয়ে ফর্সা? আপনি শুধু আমার দিকে চেয়ে থাকবেন, অন্য কারো দিকে না। এরপর যদি শুনি আপনি কোনো মেয়ের দিকে চেয়েছিলেন, তাহলে আপনাকে মেরে ফেলবো, নাহলে চোখ তুলে ফেলবো। কি মেরে ভাই, একটু তাকাইনি বলে এত রাগ? এই প্রথম আমি নিজুমের রাগ দেখলাম। চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের কারণে। কী হলো? আমি কি বললাম আপনাকে? ঠিক আছে, আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না, এবার খুশি তো? এবার ঠিক আছে। এখন বইগুলো বের করেন ম্যাডাম। তাতে কি বই বের করব? আগে গণিত বই বের করো। ঠিক আছে স্যার।
মনে হলো যে ওকে আমি একটা আইসক্রিম দিলাম, ওটা কি করলো, না খেলে গলে যাবে তো। আশেপাশে তাকিয়ে দেখলাম আইসক্রিম পাশে রেখে দিয়েছে আর ওগুলো গলতে শুরু করছে। নিজম তুমি আইসক্রিমগুলো খাও, তারপর পড়ো, ওগুলো গলে যাচ্ছে। আইসক্রিম দুটো হাতে নিল, তারপর একটা আমাকে দিতেছিল, আমি নেই। স্যার আপনি একটা নেন না, তুমি খাও। নিজম আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চাদের মতো, ঠোঁট মুখে আইসক্রিম ভরে একাকার, একদম বাচ্চা বাচ্চা লাগছে। এসব দেখে আমার খুব হাসি আসছে, তবুও মুখে হাসি রেখা টেনে হাসি আটকে রাখলাম। কী হলো স্যার, আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? কিছু না, তোমার আইসক্রিম খাওয়া দেখতেছি, এখানে হাসার কী হলো? তুমি বাচ্চাই রয়ে গেলে, বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছ, এগুলো দেখে হাসি পাচ্ছে। আমি এইভাবে আইসক্রিম, তাই নাকি? ঠিক আছে, খাও। খাওয়া শেষ, এরপর পড়া শুরু করি। এভাবে পড়বে? হাসেন কেন স্যার? আয়নার সামনে গিয়ে দাঁড়াও, বুঝতে পারবে। আয়না সামনে থেকে সাথে সাথে ওয়াশরুমে দৌড়ে গেল। কেন দৌড়ে দিলেন তা তো আপনারা জানেন। ফ্রেশ হয়ে এসে পড়তে বসে গেছি, কয়েকটা গণিত করতে দিচ্ছি। নিজমকে পড়াতে ভালোই লাগে, কেননা আমাকে বেশি বোঝাতে হয় না। অনেকটা গুগলের মতো। গুগলে যেমন অল্প একটু টাইপ করলে বাকিটা বুঝে নেওয়া যায়, নিজমও ঠিক তেমনই। একবার যে কোনো চ্যাপ্টার বুঝিয়ে দিলে দ্বিতীয়বার তাকে বোঝানো হয় না, নিজের থেকে বুঝে যায়। গণিত করতে দেওয়ার কিছুক্ষণ পরেই খাতা নিয়ে এগিয়ে আসে। অবাক হলাম, যতই মেধাবী হোক না কেন দ্রুত গণিতগুলো করা সম্ভব নয়। তার উপর আমার মুচকে হাসি, গণ্ডগোলে আভাস পেলাম। কিছু তো একটা গণ্ডগোল আছে। কী ব্যাপার নিজম, হাসছো কেন? এমনি স্যার, আপনি অঙ্কগুলো দেখেন। আর কিছু না ভেবে অঙ্ক খাতা দেখার জন্য খাতা হাতে নিয়ে আমি অবাক। গণিত না করে খাতায় বড় বড় অক্ষরে লিখেছে আই লাভ ইউ স্যার। কী স্যার, অঙ্ক হয়নি? এগুলো কি নিজম? তোমাকে বলছি না পড়ার সময় কোনো রকম ফাজলামি নয়। অঙ্ক করা বাদ দিয়ে এগুলো কী লিখছো? কী লিখেছে স্যার? কথা শুনে আকাশ থেকে পড়লাম, এমন ভাব করছে মনে হয় জানেই না খাতায় কী লিখেছে। আরে গাছ বলদ পাইছো, কী লিখেছো তুমি জানো না? না স্যার, আপনি একটু পড়ে শোনান না। আই লাভ ইউ কেন লিখেছে অঙ্ক করা বাদ দিয়ে? স্যার আপনি আমাকে আই লাভ ইউ বলছেন? আপনি আমাকে ভালোবাসেন, এটা নিজের মুখে শেয়ার করছেন? ইয়া স্যার, আপনাকে ভালোবাসি বলেই লাফালাফি শুরু করে দিছে। এইবার নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। আমাকে বলদ বানিয়ে ছাড়লো। নিজেকে শুধু বলদ না, গাছ বলদ মনে হচ্ছে। তবে আর যাই হোক, ওর হাসিটা দেখার মতো ছিল। মেয়েরা হাসলে অনেক সুন্দর লাগে, তার প্রমাণ আমি পেলাম। নিজম এইবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, ধমকের সুরে বললাম। যেভাবে লাফালাফি শুরু করছে থামছে না। আই লাভ ইউ স্যার, আমিও আপনাকে ভালোবাসি। আমি কি তোমাকে আই লাভ ইউ বলেছি? একটু আগেই তো বললেন। ওটা যদি পড়ে শুনলাম যেটা তুমি লিখেছ। হ্যাঁ, কিন্তু আপনি তো আমার মুখের কথা বলছেন। হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কিন্তু না। আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন, আর এটাই সত্যি। নিজেকে সত্যি সত্যি বলদ মনে হচ্ছে। কেন যে লেখাটা পড়তে গেলাম। অনেক ফাজলামি করছো, এবার অঙ্ক করো, না হলে আন্টিকে বিচার দিব। দেন বিচার, আমিও বলবো স্যার ছাত্রীকে আই লাভ ইউ বলেছে। এই মেয়ের মনে হয় আমাকে এই বাড়ি ছাড়া করবে, ব্ল্যাকমেল করতেছে। না না, আমি আর তোমাকে ব্ল্যাকমেল করতে পারি? আপনি আপনি থেকে সরাসরি তুমি। আমি কিন্তু আন্টিকে বলে দেব। কি বলবেন আমাকে আরিয়ান? দরজার পাশ থেকে আন্টি, এই রে কাম সারছে। আন্টি কিছু শুনে নাই তো? আন্টিকে কি বলি এখন মনে মনে। কী হলো বাবা, বলো কি বলবে? আর নিজম কি বেশি ফাজলামি করতেছে? করলে আমাকে বলি আন্টি। ঠিক আছে আন্টি। মা তুমি এই রুমে কেন? নিজম এদিকে যাচ্ছিলাম, শুনতেছি তুই একটু জোরে জোরে কথা বলতেছিস, তাই দেখতে এলাম। তা কী নিয়ে এত জোরে জোরে কথা বলছিস? কিছু না, তুমি যাও। আর স্যার আমাকে একটা মজার কথা বলেছে, সেটা শুনে একটু জোরে হাসছি। মা তুমি যাও তো, আমাকে একটু পড়তে দাও। কত বড় মিথ্যুক। আমি গেলাম। আর নিজম ভালো করে পড়ো, স্যারের সাথে ফাজলামি করবে না। ওকে আম্মু, তুমি যাও। আন্টি চলে গেলে। এবার ফাজলামি বাদ দিয়ে অঙ্কগুলো করতে দিয়েছে, ওগুলো করে। ঠিক আছে স্যার। এবার ফাজলামি না করে ভালো মেয়ের মতো অঙ্কগুলো করে দিল। তাহলে নিজম আজকে আমি যাই, গণিতগুলো দেখে আরও কিছুক্ষণ পড়িয়ে। ঠিক আছে স্যার, যান। আমি রুম থেকে বের হব, এমন সময় কেউ একজন আমার ঠোঁট চেপে ধরে রেখেছে। এদিকে দেখি এটা ফাজিলে হাড্ডি নিজম। অনেকক্ষণ পর ছাড়লো। আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। পুরোটা আমার মাথার উপর দিয়ে গেছে। নিজম আমাকে ছেড়ে দিয়ে উসাইন বোল্টের গতিতে চলে গেল। আমি তো অবাকের উপর অবাক হচ্ছি। নিজম এটা কী করলো? আমার সাথে কি হচ্ছে এগুলো ভাবতেছি আর রুম থেকে বেরোচ্ছি। এই যে লুচ্চা মাস্টার পড়া শেষ হলো, তাকিয়ে দেখি সকালের মেয়েটা, মানে রাফিজার বড় বোন। কী হলো লুচ্চা মাস্টার, কী ভাবেন? কিছু না, ওকে বাই বলে ভালো থাকবেন। ঠিক আছে যাই। ভাবতেছি উনি বারবার লুচ্চা মাস্টার কেন রাখতেছেন? কিছুক্ষণ আগে ঘটনা দেখতে পেল নাকি? নাকি সকালের ঘটনার জন্য এমন করতেছেন? আন্টি ডাকে ভাবনায় ছেদ পড়লো। বাসায় যাচ্ছ বাবা? আন্টি, জি আন্টি বাসায় যেত। তো বাবা নাস্তা করে যাও। না আন্টি, আজকে না, অন্য কোনো দিন। ঠিক আছে বাবা, তাহলে যাও। ওকে আন্টি। চলে আসতে যাব, তখনই আবার ডাক পড়লো। কী লুচ্চা স্যার, এদিক ওদিক কী খোঁজেন? কাউকে খুঁজছে নাকি? বুঝি না, এই মেয়ে গায়ে পড়ে ঝগড়া করে কেন? কাউকে খুঁজতে যাবো কেন? আর আপনি
প্লিজ আমাকে লুচ্চা বলবেন না, আমার একটা সুন্দর নাম আছে, ওটা ধরে ডাকবেন। ভাব দেখলে রাগের মাথা 420 ডিগ্রি হয়ে যায়। আমি তো লুচ্চাই বলবো। লুচ্চা স্যার? আপনার যা ইচ্ছা বলেন, আপনার সাথে তর্কে জড়াতে চাই না। বুঝে গেছি, তর্ক করে লাভ নেই। যত রাগাবো তত আরও বেশি কথা বলবে। হ্যাঁ লুচ্চা স্যার। আর ওখানে কিছু না থেকে বাসায় যাওয়ার রাস্তা ধরলেন। মেয়ে মানুষ মানেই ভেজাল। রাস্তা দিয়ে হাঁটতেছি, আর কিছুক্ষণ আগে পড়ার রুমের ঘটে যাওয়ার কথা মনে মনে বলতেছে। আসলে নিজুম মেয়েটা দেখতে অতটা খারাপ না, রূপবতী, গুণবতী, আর সব কিছুতে চালু। আর দেখতে শুনতে ভালো, শুধু ভালো নয়, অনেকটাই ভালো। ছেলেরা এমন মেয়েকে অর্ধাঙ্গিনী হিসেবে পছন্দ করে। সবার কথা জানি না, আমার মনের ভাব প্রকাশ করতেছি। তবে যাই ভাবি, আমার বেলায় এসব সাজে। নিজুমরা কোথায় আর আমি কোথায়, ঠিক আমার ব্যাপারটা বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। তবে যাই হোক, নিজুমকে থামাতে হবে, না হলে আরও এগিয়ে যাবে। এ সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক তৈরি হওয়ার আগে শেষ হওয়াই উচিত। এসব ভাবতেছি আর রাস্তার পাশে ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে এসেছি। মোবাইলের টুংটার শব্দে ভাবনায় ছেদ পড়লো। মোবাইল হাতে নিয়ে দেখি নিজুম মেসেজ দিয়েছে। মেসেজ ওপেন করলাম, আবার কি ফাজলামো করতেছে দেখার জন্য। ঠিকই ধরেছি, আবারও সেই একই ফাজলামো। এটাকে ফাজলামো বলবো নাকি পাগলামো বুঝতে পারছি না। কি বুঝতে পারছে না? সব বুঝতে পারবেন, গল্প পড়তে থাকুন। তাহলে এবার মেসেজে কি লিখেছেন? স্যার, আজকের মিষ্টিটা কেমন ছিল? মিষ্টি বলতে পড়ার রুমে কিসকে বোঝাচ্ছে। আরে ভাবি, কিছু আর বুঝে নেবেন, সব কিছু খুলে বলতে হয়। মানে কাপড় খুলে বলার মতো কথা বলিনি কোনো। এই মেয়ে দেখে তো লজ্জা শরম কিছুই নেই। কিস করছে নিজের স্যারকে, তাও আবার জিজ্ঞাসা করতেছে কেমন হয়েছে। কি যাবার কেমন হয়? মানে এটার স্বাদ কেমন আমার জানা নেই। আপনাদেরকে আরও জানা থাকলে বলবেন। কোন মানে? মিষ্টি নাকি ঝাল? আমি জানি না কেমন। মেসেজের রিপ্লাই দিলাম। আমি কিন্তু খুব মজা পেয়েছি। কালকে কিন্তু আবার করব। কি করবে? কি ডাবল কিস? কালকে আমিও তোমাকে পেটাবো, আর না হলে আন্টিকে বিচার দেবো। কি? আপনি আম্মুকে বিচার দেবেন? তাহলে আমিও বিচার দিব। একটু অবাক হই, কারণ ওপর কাছ থেকে আবার ব্ল্যাকমেল করার জন্য বাহানা বানাতে বেশি সময় লাগে না। হাজারো বাহানা মাথায় ঘুরপাক করতে থাকে। তবু জিজ্ঞাসা করলাম, কিসের বিচার? আপনি যে আমাকে কিস করলেন, এটা তুমি করছো, আমি না। আর এটা তো আপনি আর আমি জানি, আম্মু তো জানেন না। বুঝতেই পারছি এমন কিছু বলবে। আমি আর তোমাকে পড়াতে যাচ্ছি না। কি অসভ্য! ওকে স্যার, আর করব না, প্লিজ আপনি আসবেন। এমনি তুমি আগে বলেছিলে, এই শেষবার আর করব না। তবু ভাবলাম জগতে ডুব থেকে দিলাম। নিজের দিন দিন ফাজলামিগুলো বেড়েই যাচ্ছে। এভাবে চললে ওর পড়াশোনা হবে না, আর ওর বাবা মা বুঝতে পারবে মেয়েদের স্যারের সাথে প্রেম করছে, তাহলে আরও বেশি ঝামেলা। সঙ্গে সঙ্গে জীবনটাও যাবে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, আমি আর ওকে পড়াতে যাব না। আবারও মেসেজের শব্দে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। কী হলো স্যার, উত্তর দিচ্ছেন না কেন? আমি মেসেজের উত্তর না দিয়ে বাসার পথে হাঁটা দিলাম। বাসায় ঢুকে দেখতে পেলাম আম্মু সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। আসলে বাসায় কেউ নেই, তাই কেউ দেখতে পাইনি। দৌড়ে গিয়ে আম্মুকে গড়ে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তড়িঘড়ি করে ডাক্তার ডাকতে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে একটু দূরে ডাক্তারের চেম্বার। ডাক্তার ডাকতে বেশি সময় লাগেনি। ডাক্তার এসে আম্মুকে দেখে নিলেন। অতিরিক্ত টেনশনের ঠিকমতো না খাওয়ার কারণে আম্মুর এমনটা হয়েছে। আমি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে তোমার মা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিতে হবে না, এখন যাও এই ওষুধগুলো নিয়ে আসো। 2 ঘন্টার মধ্যে তোমার আম্মুর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার আঙ্কেল ওনার দিয়ে একটু এগিয়ে দিয়ে একটা ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে আসলাম। বাসায় থেকে দিয়ে আম্মু জ্ঞান ফিরে এসেছে। মা তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। কী হয়েছিল তোমার? তেমন কিছু না, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম। ডাক্তার আঙ্কেল বলল, তুমি ঠিক নাকি খাওয়া দাওয়া করো না, আর কী এমন টেনশন করো? আমি তো আছি না। তেমন কিছু না, ডাক্তার বলেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে, আর এখন একদম কোনো প্রকার টেনশন করবে না। আচ্ছা, আর করবো না। এই তো লক্ষ্মী মেয়ে। আম্মু তুমি এখন রেস্ট করো, আমি রুমে যাচ্ছি। আমি আমার রুমে এলাম, এসে ভাবনায় পড়ে গেলাম। মাকে নিয়ে টেনশন, অনেক ভেবেও কোনো উপায় পেলাম না। মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। চাই একটু ফেসবুকে, যেই ভাবনা সেই কাজ। ডাটা অন করতে নোটিফিকেশান আসা শুরু, সাথে সাথে সেই দিনের মেয়েটার অনেকগুলো মেসেজ, যার কারণে মেসেঞ্জার শব্দে চিল্লাইতে শুরু করছে। মেসেঞ্জারে ঢুকে মেয়েটার মেসেজগুলো দেখতে লাগলাম। সঙ্গে সঙ্গে আরেকটা নতুন মেসেজ দিয়েছে। এই মেয়ে মনে হয় সারাদিন অনলাইনে থাকে। কেমন আছেন আপনি? প্রতিদিন ফেসবুকে আসেন না কেন? মেয়েটা আলহামদুলিল্লাহ, তবে অতটা ভালো না, আমার আবার অতটা খারাপও না। তবে এখন একটু ব্যস্ত আছি, তাই ফেসবুকে অতটা আসা হয় না। ও আচ্ছা, তা সম্পূর্ণ ভালো নাই কেন জানতে পারি? তেমন কিছু না, আম্মু অসুস্থ। ও আন্টিকে ডাক্তার দেখেছেন? ডাক্তার কি বলছে? তেমন কিছু না, অতিরিক্ত টেনশন করার কারণে হয়েছে। ও এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। একসময় আমি ফেসবুকে
থেকে ডাটা অফ করে বের হলাম। অনলাইনের জগৎটা কেমন যেন হয়ে গেছে। আগের মতো আর ভালো লাগছে না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। রাতের খাবার জন্য রুম থেকে বের হলাম। আম্মু খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। মা, তুমি এই শরীর নিয়ে বাহিরে এসেছো কেন? আমি ঠিক আছি বাবা, তুই বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, দাও। দুজন মিলে রাতের খাবার খেয়ে আম্মুকে ওষুধ খাইয়ে দিলাম। আচ্ছা মা, তুমি এখন ঘুমা, আমি যাচ্ছি। রুমে এসে ভাবনায় পড়ে গেলাম, কাল থেকে আর নিজুমকে পড়াতে যাব না। বাসায় থেকে কি করব? বাসায় শুয়ে শুয়ে থাকতে তো আর ভালো লাগে না, তবে অন্য দিক থেকে ভালোই হয়েছে। এই অসুস্থ অবস্থায় আম্মুকে কিছুটা সময় দেওয়া যাবে। আর কিছু না ভেবে ঘুমাতে চলে গেলাম। ভূমিকম্প হওয়ার কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। কিছুক্ষণ স্থির হয়ে চারপাশে তাকালাম, না, ভূমিকম্পের কোনো আলামত নেই। সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়লাম। না, চারপাশে হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে আমার বিছানার পাশে। রাতের বেলা ফোনটা ভাইব্রেশন করে ঘুমিয়েছিলাম, আর চিল্লাতে না পেরে রাগে ভূমিকম্প করে দিয়েছে। না, সকাল সকাল ঘুমটা কোন শালায় ভাঙছে। মোবাইল হাতে নিয়ে দেখি কোনো শালা না, শালি। আমার ছাত্রী নিজুম কল দিয়েছে। কল রিসিভ করে মোবাইলটা বন্ধ করে রাখলাম। রিসিভ করলে ফাজলামি শুরু করে দেবে। ওকে, আমি আর পড়াতে যাচ্ছি না। অন্যদিকে নিজুম যা ভাবতেছে, কী ব্যাপার, স্যারকে এত কলগুলো দিলাম কিন্তু স্যার মোবাইল রিসিভ করলো না কেন, ফোন বন্ধ করে দিল। নিজুম বারবার কল দিয়ে যাচ্ছে আরিয়ানের মোবাইলে, আর প্রত্যেকবারে মোবাইল বন্ধ দেখাচ্ছে। বলতেছে, কী ব্যাপার নিজুম, এত ছটপট করতেছিস কেন? মনে হচ্ছে খুব টেনশনে আছিস। নিজুমের আপু, আর বলো না আপু, স্যার আজকে পড়াতে আসেনি। ফোন দিচ্ছি কিন্তু মোবাইল বারবার বন্ধ। কান্না ভাবনে। তো কী হয়েছে, মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আজকে পড়াতে আসেনি। প্রথম কয়েকবার কল ঢুকছে, তখন তো কল রিসিভ করতে বলতে পারতো সমস্যা হয়েছে, কিন্তু এখন মোবাইল বন্ধ। এবার কান্না করে দিছে। কান্না করতেছিস কেন নিজুম? আমাকে একটা কথা বলতো, তুই কি ওই স্যারকে ভালোবাসিস? চুপ। কী হলো বল, তোর স্যারকে তুই ভালোবাসিস? কবে থেকে? প্রতিদিন যেদিন আমাকে পড়াতে আসে সেদিন থেকে। তুই তোর ভালোবাসার কথা জানিয়েছিস তো স্যারকে? কিন্তু রাজি হয়নি, না করে দিয়েছি। কেন? আমরা বড় লোক আর ওরা মধ্যবিত্ত গরিব, তাই না করে দিচ্ছে। এটা অবশ্যই ঠিক। প্লিজ আপু, এনে দে না ওনাকে। ওনাকে দেখতে না পেলে আমি মারা যাব। অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা কি বলছিস নিজুম? এটা হয় না। তুই কোথায় আর তোর স্যারে কোথায়? এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আর তুই এখন ছোট, আবেগের বাসে ভর্তি হয়ে এগুলো বলিস না। এগুলো না ভেবে মন দিয়ে পড়ালেখা কর। এর চেয়ে অনেক ভালো কাউকে পাবি। তুমি বুঝতেছো না আপু, স্যারকে আমি একদিন না দেখলে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। কী রে মিম, নিজুম আজ হঠাৎ কান্না করতেছেন না এত সকালবেলা? আন্টি, তোমার মেয়ে নাকি তার স্যারকে ভালোবেসে ফেলেছে। আজকে স্যার পড়তে আসেনি, আর স্যারের মোবাইল বন্ধ, তাই কান্না জুড়ে দিয়েছে। কি বলছিস তুই এগুলো? নিজুম তার স্যারকে ভালোবাসে মানে? নিজুমের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আন্টি আর মিমের কথাগুলো শুনছে। এটা কখনোই সম্ভব না। ওই ছেলের কী আছে? কী দেখে ওই ছেলের প্রেমে পড়ছে ও? তোর বাবার কিসের অভাব আছে? আর তুই কী দেখে ওর মতো একজন গরিব ছেলেকে ভালোবেসেছিস? এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, না হলে এসব কথা তোর বাবাকে বলে দেবো। না, আমি স্যারকে ভালোবাসি, আর স্যারের চাই। ঠাস ঠাস ঠাস, মাত্র 3টা থাপ্পড়। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমার মান সম্মান বলতে কিছু নেই? তুই কি সব ধুলে মিশে দে? মা, আজ তুমি আমাকে মারতেই পারলে? ঠিক করছি, তোকে মাথায় তুলে বাদর করে ফেলছি। তোর বাবা আজকে বাসায় আসুক। সঙ্গে সঙ্গে নিজম দৌড়ে তার রুমে চলে গেলো এবং ভিতর থেকে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। আম্মু, এটা কি করলো? ওকে থাপ্পড় মারলে কেন? না মেরে বুঝিয়ে বললে হতো মিম। ঠিক করছে, ও একটু বেশি বেড়ে গেছে। দেখো ও রুমের ভিতরে কি করছে। ঠিক আছে, যাও, আমি যাচ্ছি অনেকটা সময় নিয়ে। এই নজম, দরজা খোল। সকাল থেকে কিছু খাস নাই, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। মিম, আমি খাবো না। এরকম করো না বোন, খেয়ে নে, আব্বু শুনলে রাগ করে যাবে। আমি খাবো না আপু, তুমি চলে যাও। মিম অনেকক্ষণ ডাকাডাকি করার পর শেষে বিরক্ত হয়ে চলে আসে। অন্যদিকে নিজুম বারবার আরিয়ানের মোবাইলে কল দিয়েই যাচ্ছে। প্রত্যেকবার মোবাইল বন্ধ দেখাচ্ছে। অবুঝ ছাত্রী প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।